করোনা টিকা পাবে স্কুল শিক্ষার্থীরাও। আজ মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১০০ জনকে দেওয়া হবে ফাইজারের টিকা। ব্যবসায়ী স্বজনদের বন্ধক রেখে কারবার করছে ইয়াবা ডিলাররা। বকেয়া পরিশোধ না করলে চালানো হয় নির্যাতন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা খতিয়ে দেখবে IAEA। পরিদর্শনে আসবে 5 টিম। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। সারা দেশে মণ্ডপে কলারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু। টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবিতে খেলা শুরু দুপুর 12টায়। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা আলম। শুনছেন এই শিরোনাম, এবার বিস্তারিত। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে আজ। মানিকগঞ্জ মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে 100 শিক্ষার্থীকে দেওয়া হবে ফাইজারের টিকা। 7 থেকে 14 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। সারা দেশেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে টিকা পেতে যাচ্ছে স্কুলের শিক্ষার্থীরা। টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, নরসিংদী সহ আপাতত 19 জেলায় টিকা পাবে শিক্ষার্থীরা। টিকার মজুদ ও সংরক্ষণ ব্যবস্থা তৈরি হলে তা আরও 26 জেলায় সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় মানিকগঞ্জ মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথম দিন পরীক্ষামূলকভাবে 2 স্কুলের 100 শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। এরপর পর্যবেক্ষণ 7 থেকে 14 দিন। আমরা প্রাথমিকভাবে দুটো সরকারি স্কুলের 12 থেকে 17 বছর পর্যন্ত ছেলে মেয়েদের বেছে নিয়েছি এবং আমরা তাদেরকে ফাইজারের টিকাটা দেব। এবং টেকনিক্যাল কারণেই মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এটা শুরু করব। ঢাকায় আপাতত একটি কেন্দ্র থেকেই দেয়া হবে টিকা। প্রস্তুত করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকে। সেখানে বসবে 200টি বুথ। দিনে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। আমরা 200-র মতো বুথ করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। পরবর্তীতে এটা অবশ্যই কম বেশি হতে পারে এবং সেখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হবে। আমরা সেখান থেকে তাদেরকে টিকাটা দিব। টিকা পেতে জন্ম সনদ সহ শিক্ষার্থীর নামের তালিকা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এগুলো জমা হবে শিক্ষা মন্ত্রণালয়ে। সেখান থেকে ICT মন্ত্রণালয়ে পাঠানো হবে নামের তালিকা। এরপর সুরক্ষা অ্যাপে যুক্ত হবে এসব তথ্য। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা, তাদের তো নিবন্ধন করতে হবে এবং সেটার জন্য ICT থেকে বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে যাতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রেজিস্ট্রেশন কাজগুলো করবে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই আসলে নিজস্ব উদ্যোগে এই নিবন্ধনগুলো করে যখন আমাদের কাছে তালিকা আসবে সেই ভিত্তিতে আমরা পর্যায়ক্রমে এই টিকাগুলো দিব আর কি। এটা আমাদের পরিকল্পনা। সংক্রমণ ঝুঁকির কারণে হাসপাতালের বাইরে বসবে সব টিকা কেন্দ্র। টিকাকর্মী হিসেবে থাকবে প্রশিক্ষিত আলাদা জনবল। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা ও 10ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবার 3 বিষয়ের উপর নেওয়া হবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী 24 নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। শেষ করতে হবে 30 নভেম্বরের মধ্যে। এ বিষয়ে বুধবার নির্দেশনা জারি করেছে মাউসি। বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতে পরীক্ষা হবে 50 নম্বরের, সময় 1.5 ঘন্টা। প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর 40 নম্বর যোগ হবে। ইয়াবা কারবারিরা এবার বন্ধক রাখছে মানুষ। কক্সবাজার ডিলারদের কাছে মাদকের টাকা নিরাপত্তা হিসেবে এসব মানুষকে বন্ধক রাখা হচ্ছে। ঢাকার কারবারিরা ইয়াবা বিক্রির পর বকেয়া টাকা পরিশোধ না করলে নির্যাতন চলে বন্ধক রাখা ব্যক্তির উপর। পরিবারের কাছ থেকে আদায় করা হয় বকেয়া অর্থ।
রাজধানীর হাতিরঝিল থানার একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে এই অভিনব ও অমানবিক পন্থার খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মগবাজারের ফরাদ হোসেন স্থানীয় বড় ভাই লাদেনের প্রস্তাবে 2 সেপ্টেম্বর ঘুরতে যান কক্সবাজার। পরদিন ফরহাদকে টেকনাফের গহীন এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। মাত্র কিন্তু আমার যে কিছু করার ছিল না, আমি যে নিরুপায় ছিলাম যে আমি আসছি, এই যে কারো চিনিও না, কোথায় যাব বা কিছু, আর ওই জায়গা থেকে পলানোর মতো কোনো সিস্টেম ছিল না। ফরহাদের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবারের কাছে 26 সেপ্টেম্বর এক ব্যক্তি ফোনে জানান অপহরণের কথা। জীবিত ফিরে পেতে দাবি করা হয় 3.5 লাখ টাকা। অপহরণকারীদের 10,000 টাকা পাঠিয়েও ছেলের মুক্তি না মেলায় হাতিরঝিল থানায় মামলা করেন ফরহাদের বাবা। পরিস্থিতি খুবই খারাপ ছিল আমাদের, কিন্তু আমরা না পাইছি ওকে, না পাইছি না খাওয়া দাওয়া করতে পারছি না, আমরা টেনশনের চতুর্দিকে আমরা দৌড়াদৌড়িতে ছিলাম। তদন্তে নেমে টেকনাফের গহীন এলাকা থেকে ফরহাদকে উদ্ধার করে ডিবি। অভিযানে গ্রেপ্তার হয় 3 জন। তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সামির ওরফে লাদেন। আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের নতুন এক পন্থা। ফরহাদকে মাদক কারবারিদের কাছে বন্ধক রেখে টেকনাফ থেকে 20,000 পিস ইয়াবা আনেন লাদেন। বকেয়া টাকা পরিশোধ করলে ফরহাদকে ছেড়ে দেওয়ার চুক্তি হয়, কিন্তু লাদেন নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ইয়াবা কারবারিরা ফরহাদের পরিবারের কাছে টাকা দাবি করে। ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে 20,000 পিস ইয়াবা নিয়ে এসেছিল ঢাকায় বা অন্য কোথাও টার্গেট প্লেসে, বাট সে সফল হতে পারেনি, যার কারণে টাকা যেহেতু ব্যাক করার সুযোগ হয়নি, এই কারণে যারা ইয়াবা সাপ্লায়ার তারা বলছিল যে যেহেতু টাকা দিচ্ছে না, সুতরাং ওই ভিকটিমের বাবাকে তার গার্ডিয়ানকে ফোন দিচ্ছিল। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারে এমন একাধিক চক্র জড়িত বলছে কক্সবাজার পুলিশ। এই ঘটনাগুলো আমরা দেখেছি উখিয়া টেকনাফ এলাকা, মাঝে মাঝে অপহরণের মামলা থানায় রুজু হয়। এগুলো তদন্ত করে এর রহস্য বের করে ফেলি, সেই সঙ্গে কিন্তু ভিকটিমকে উদ্ধার করি। ইয়াবা কারবার সহজ করতে মানুষ বন্ধক রাখার অভিনব এ পন্থাকে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা বলছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজারবাগ দরবার শরীফের মুরিদদের অত্যাচারে অতিষ্ঠ পীর দিল্লুর রহমানের নিজ গ্রামেরই বাসিন্দারা। মাদ্রাসা প্রতিষ্ঠা নামে জমি দখলের অভিযোগ নারায়ণগঞ্জের 2,500-এর শরাব্দী গ্রামের বাসিন্দাদের। মূল মালিকের অগোচরে পীরের একদল অনুসারে নিজের নামে জমি খারিজ করে নিচ্ছে বলে দাবি তাদের। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন অভিযুক্তরা। নারায়ণগঞ্জের 2,500-এর শরাব্দী গ্রামে একটি মাদ্রাসা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে 2000 সালে তুলনামূলক অনেক কম দামে এই জায়গাটি কিনে নেন রাজারবাগ দরবার শরীফের মুরিদেরা। ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার আশায় কম মূল্যে জমি বিক্রি করে তারা এখন প্রতারিত মনে করছেন নিজেদের। এরা আসবে, মাদ্রাসা দিবে, দিনে আসুক, আমাদের দাওয়াত দেখ বা নামাজের তাগিদ কিছুই না। যদিও বুঝায় যে আমরা সুন্নত প্রচার করতেছি, হেদের মধ্যেই সুন্নত। মসজিদে আসে না? হ্যাঁ, মসজিদে কই দেখি না, একজন খালি আসা, যেটা উনি আমগো কাছে কইছে যে উনি এটার সাথে সম্পৃক্ত না। 20 বছরে মাদ্রাসার কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও 4 বছরে অনেক জমি এখন তাদের দখলে। জমি কিনে ঘর তৈরি করেও বসবাস করতে পারছে না কেউ কেউ। মানে খাজনা চাকান্তে চায় দিয়ে গিয়া যে রাজারবাগের হেরা জমি খারিজ করে নিছে। আমাদের কাগজপত্র আছে, ওদের কাছে গেছি, আমাদের কাগজপত্র দেখাইছি, কিন্তু তারা কোনো গ্রাহ্য করে না। থানা পুলিশে যাবো, আমি গাড়ি কি মাথা একটা আমার না দুইটা, এক মাতালে থানা পুলিশে যাওয়ার মতো ভাও নাই। ভয় করে এই যে আমার মামলা দিয়ে দিছে, আমার মামলা দিয়া 4 মাস টাকা জেলা। আমরা দুর্বল আর সবল, আমার চাপ সৃষ্টি করিয়া আমার এই দেশে তাড়াতাড়ি তাড়ানোর জন্য আর এই কামটা কষ্ট দিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের কারোরই দেখা মেলেনি সেখানে। তত্ত্বাবধায়ক আব্দুল রশিদের কাছে জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনে দরবার শরীফের এক খাদেমকে ধরিয়ে দেন। বুঝছি তো, আমাদের কথা বলছেন, আপনি এখানে থাকেন, বড় ভাই কথা বলছেন, উনি কথা বলতেছেন, কথা বলেন, আপনি আমাকে একটু বলেন। এটা মাদ্রাসা ছাত্রছাত্রী। আপনি পরিচয় দিতে সাহস পান না কেন? আপনার ভয় কিসের? আপনার ভাইয়ের নামটা বলেন, যে ভাই বারবার ফোন দিচ্ছে, ভাইয়ের নাম কি? নাম তো অনেকগুলো, আমি কোনটা বলবো? ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ আইনজীবীদের।
এই বিষয়টি একটি সিভিল কোর্টে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এটি সিভিল কোর্টের বিষয় নয়, যেহেতু এজ এ হোল দেখতে হবে। এই জন্য তাদেরকেও উচ্চ আদালতে এসে তাদের কথাটুকু বলা উচিত। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রাজারবাগ দরবার শরীফের সব আস্তানা বন্ধেরও তাগিদ দেন এই আইনজীবী। 2500 লোকদের প্রতি আমার এটি অ্যাডভাইস থাকবে যে এভরিবডি শুড কাম টু দি কোর্ট। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত করতে চায় বাংলাদেশ। বাণিজ্য উন্নয়ন কর্মকাণ্ড সহ ঢাকার সাথে সম্পর্কে নতুন মাত্রা যোগে ইউএরও আগ্রহ আছে। 4 ইস্যুতে ইউএর সঙ্গে সংলাপে প্রস্তুতিও চূড়ান্ত। এবারে ঢাকা জোর দেবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ও কৌশলগত অংশীদারিত্বের উপর। নিরাপত্তা, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার এ 4 ইস্যুতে সংলাপে বসছে বাংলাদেশ ও ইইউ। আগামী 26 অক্টোবর ইইউ সদর দপ্তর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এবং ইইউর পক্ষে জোটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক নেতৃত্ব দেবেন। ইউরোপে অবৈধ বাংলাদেশি অভিবাসী শ্রম ইস্যুর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিজস্ব অগ্রাধিকার ভিত্তিতে কৌশলপত্র তুলে ধরবে ঢাকা। কিছু স্ট্র্যাটেজিক ইস্যুসগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের বিভিন্ন সদস্য দেশ তারা ইন্দো প্যাসিফিক পলিসিস তারা ঘোষণা করছে বা তারা ইভলভ করছে। তো সেইখানে আমাদের কি প্রত্যাশা আছে সেগুলো আমরা তাদের সাথে আলাপ করতে পারি, বা ইন্দো প্যাসিফিকে আমরা কিভাবে ইনভলভ হতে পারি সেটারও একটা আইডিয়া তাদেরকে আমরা দিতে পারি। এজেন্ডায় গুরুত্ব পাবে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার বিষয়টিও। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে জঙ্গিবাদ, কানেক্টিভিটি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন নিয়েও আলোচনা হতে পারে। শুধু রাজনৈতিক নয়, বরং বাংলাদেশের সঙ্গে উন্নয়ন, বাণিজ্য সহ সম্পর্কের নতুন মাত্রায় যুক্ত হতে চায় ইইউ। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও ঢাকার পাশে আছে ইউরোপীয় ইউনিয়ন। জিএসপি প্লাস সুবিধা নিয়ে আলোচনার প্রস্তুতি চলছে। রাষ্ট্রদূত আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে বাংলাদেশে আসবে ইইউর মানবাধিকার বিষয়ক কমিশনার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থসূচক, সি প্লাস, বার্তাবাজার, ডেইলি সংগ্রাম সহ নিবন্ধনহীন 178টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বিটিআরসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের প্রক্রিয়ার বিষয়ে জানায়। বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত ও অননুমোদিত 178টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণ সহ লিঙ্ক বন্ধ করার অনুরোধ জানানো হয়। অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকার নিবন্ধন কার্যক্রম গত বছর থেকে শুরু করেছে সরকার। অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নতুন কোনো অনলাইন পত্রিকা চালু করতে হলে সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার গণমাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মইনুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বুধবার ব্যবস্থাপনা কমিটির সভায় গত 10 অক্টোবর প্রেস ক্লাব প্রাঙ্গণে সংগঠিত বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, কমিটি ক্লাব ও সদস্যদের স্বার্থে ক্লাবের শৃঙ্খলা ও নিয়মাবর্তিতার বজায় রাখতে বদ্ধপরিকর। ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোপূর্বে বিভিন্ন সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খল ও অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ হয়। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও থাকছে, অর্থ হাতিয়ে নিতে বিশ্বজুড়ে সক্রিয় হ্যাকাররা, ব্যাংকগুলোতে সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। নরওয়ের রাজধানী অসলোতে তীর ধনুকের হামলায় 5 জন নিহত, ঘটনার পরপরই হামলাকারী আটক।
দেশে করোনায় এখন পর্যন্ত 2 কোটি পরিবারের অন্তত 7 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি, সিপিপির 50 বছরের পদার্পণ ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও দুর্যোগের ঝুঁকি হ্রাস কর্মসূচি সিপিপির 50 বছরের পদার্পণ উপলক্ষে কক্সবাজারে সিপিপির মহড়া সহ ঢাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। বলেন 1972 সালে বঙ্গবন্ধুর গঠন করা সিপিপির কার্যক্রমকে আরো গতিশীল করতে তার সরকার নিয়েছে নানা পদক্ষেপ। বন্যা ও নদী ভাঙন রক্ষায় নানা প্রকল্পের পাশাপাশি দুর্গতদের খাদ্য, নগদ অর্থ, ওষুধ সহ বিভিন্নভাবে দেয়া হচ্ছে সহায়তা। বলেন বাংলাদেশ এখন বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে বড় দুর্যোগ করোনা মোকাবিলায় সময় উপযোগী নানা পদক্ষেপের কারণে দেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলেও জানান সরকার প্রধান। অন্তত 80% মানুষকে টিকার আওতায় নেওয়ার ঘোষণাও দেন তিনি। অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। বক্তব্যে দুর্যোগের নানা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার ঝুঁকি মোকাবেলায় কোনো পদক্ষেপ না নেয় 1991 সালে বন্যায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। আমি নিজের চোখে দেখেছি, একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা, শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ সকালে সারা দেশের মণ্ডপে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। পূজা শেষে থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আনন্দের মাঝে আজ বিষাদের ছায়া পড়বে দেবী ভক্তদের মনে, কারণ সনাতন ধর্মমতে দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। আগামীকাল শুক্রবার দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন। এর আগে বুধবার সকালে ষোড়শ উপাচারে অনুষ্ঠিত হয় দেবীর পূজা। 108টি পদ্ম এবং প্রদীপ নিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় সন্ধি পূজা। মহাষ্টমীতে রাজধানীর কোনো মণ্ডপে কুমারী পূজা না হলেও মন্দিরে দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। আর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে মহানবমীর কি কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? পঞ্জিকার তিথি মতে আজকে কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা শুরু হবে সকাল 9:30 থেকে, তাই এখনো কিন্তু ভক্তের সমাগম তেমন একটা ঘটেনি। আপনাকে যদি আমি একটু দেখাই, এখানে আসলে পুরোহিতরাও কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন পূজা আরম্ভের, তারা আনুষঙ্গিক বিভিন্ন কাজ করছেন। আর আজকে কিন্তু দেবীর মহাস্নানের মধ্য দিয়ে পুজো শুরু হবে, এরপর হবে বিহিত এবং কল্পারম্ভ পূজা। আর অঞ্জলি নিবেদনের সময় কিন্তু রাখা হয়েছে সকাল 11টার পর থেকে কিন্তু ভক্তরা অঞ্জলি নিবেদন করতে পারবেন। আর সবকিছু মিলিয়ে এখানে যে পরিবেশ এখন পর্যন্ত, যেহেতু ভক্তদের সমাগম তেমন একটি হয়নি, তাই বলা যায় যে স্বাস্থ্যবিধি খুব ভালো মতোই রক্ষা করা যাচ্ছে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য পর্যাপ্ত লোকবলও এখানে আছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও আছে। আর নবমী তিথিতে দেবী দুর্গা কিন্তু পূজিত হন দেবী সিদ্ধিদাত্রী রূপে। শাস্ত্রে বলা আছে দেবী সিদ্ধিদাত্রী ঐশ্বরিক এবং পার্থিব আকাঙ্ক্ষা পূরণ করেন এবং অজ্ঞানতা দূর করে জ্ঞান দান করেন। শাস্ত্র অনুযায়ী মহানবমী তিথি অন্যান্য তিথির তুলনায় শুভ, তাই এই তিথিতে দেবীর আরাধনা করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা।
তবে আরেকটি বিষয় যেটা আপনি জানেন যে আজকাল কিন্তু বিজয়া দশমী, আনুষ্ঠানিকভাবে পুজোর কিন্তু বলা যায় আজকেই শেষ দিন, তাই ভক্তদের মধ্যেও কিন্তু একটি বিদায়ের বেদনা কাজ করছে। তারা চাচ্ছেন যে নবমী তিথি যেন শেষ না হয়, সেরকম একটি আশা তাদের মনে। তবে সবকিছু মিলিয়ে এই করোনার মধ্যেও যে তারা পুজো করতে পারছেন সেটি নিয়েও কিন্তু তারা আসলে খুশি। আর আপনি জানেন যে এবার কিন্তু সাত্ত্বিক পূজা হচ্ছে, অর্থাৎ খুব বেশি জাঁকজমক কিন্তু পুজোতে নেই। তারপরেও করোনার মধ্যে তারা যে পুজোতে আসতে পেরেছেন, পুজোর পালন করতে পেরেছেন, তাতেও কিন্তু ভক্তরা খুশি। তো অপেক্ষা করছি আজকের নবমী তিথির পরবর্তী যে আচার অনুষ্ঠান সেগুলোর জন্য। সেসব হলে নিশ্চয়ই আরো হালনাগাদ তথ্য আপনাকে জানাবো। এই ছিল কিন্তু সবশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। দুর্গোৎসবে মহানবমীর খবর জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মহানবমীতে বগুড়ায় পূজা মণ্ডপে কি আয়োজন চলছে, আর নিরাপত্তা নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানাবেন। পুলিশের পোশাক এবং সাদা পোশাক আর তারা এটাও করছেন মণ্ডপের বাইরেও কড়া নজরদারি একই সাথে আর সব মিলিয়ে আজকের যে আয়োজন সেটি 27 তিথি শুরু হয়েছে, সেটি প্রায় সব যেন তারা বড় করে যেমন সেই মণ্ডপে এখন এই পূজার প্রস্তুতি সেটি শুরু হয়ে গেছে, আর সব মিলে আজকে দেবী দুর্গা আসবেন পার্থিব যে চাওয়া মানুষের সেগুলো কথা বলছেন। একই সাথে তারা বলছেন এবং একই সাথে তারা এইটিও বলছেন যে আজকে এবং সব মিলিয়ে আজকে বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে। অর্থ হাতিয়ে নিতে সক্রিয় বিভিন্ন হ্যাকার গ্রুপ। দেশের অনেক ব্যাংকেও সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কথা বলছে বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। গ্রাহকের টাকা নিরাপত্তার স্বার্থে ব্যাংকগুলোকে নিজস্ব সিস্টেমে নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের। দেশে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে মোট তালিকাবদ্ধ বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 61টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2021 সালের জুনে ত্রৈমাসিক ভিত্তিতে মোট আমানত জমা হয়েছিল 14,39,000 কোটি টাকা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 12 কোটিরও উপরে। দেশ ডিজিটালাইজ হওয়ার সাথে সাথে ব্যাংকিং খাতেও আধুনিকায়ন হয়েছে, বেড়েছে সাইবার ঝুঁকিও। বিশ্বে প্রতিদিন 1 কোটিরও বেশি সাইবার আক্রমণ হচ্ছে, কিন্তু এখনও দেশের অনেক ব্যাংকে সাইবার নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। 4-5টা ব্যাংকে শক আছে, কিন্তু সেটি পরিপূর্ণ না, পার্শিয়াল খণ্ডিত শক আছে, যেটা দিয়ে আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন না। সো আপনাকে সিকিউরিটি এনশিওর করতে হলে আপনাকে পরিপূর্ণ শক, ফুল শকটা স্থাপন করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সচেতনতাকে আরো বৃদ্ধি করার জন্য টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিচ্ছে, সার্কুলার দিচ্ছে, টাইম টু টাইম তাদের সাথে মিটিং করছে। সুতরাং আমি আশাবাদী যে ক্রমেই এই ক্ষেত্রে ব্যাংকগুলো আরও সচেতনতা বৃদ্ধি করবে এবং তারা তাদের সম্পদ যথাযথ সংরক্ষণ করতে তারা এখন বর্তমান যেমন সচেষ্ট আছে, ভবিষ্যতেও আরও সচেতন হবে বলেই আমি বিশ্বাস করি। ব্যাংকগুলোকে তো আমরা রেগুলারই পরামর্শ দিই। গ্রাহক পর্যায়ে আমরা অনেক সময় দেখা যায় যে পাইরেটেড উইন্ডোজ, তারপরে অ্যান্টিভাইরাস সফটওয়্যারও পাইরেটেড ব্যবহার করে কাজ করি। তাতে আমার গ্রাহকের হিসাবে আমার আইডেন্টিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলো
লিক হতে পারে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ব্যাংকগুলোর নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আগামী 2 বছরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মোট 5টি মিশন আসবে বাংলাদেশে। প্রকল্পটি আন্তর্জাতিক মানদণ্ড মেনে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতে এই পরিদর্শনগুলো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের নিরাপত্তায় কোনো ছাড় দিচ্ছে না বাংলাদেশ। ধাপে ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। পদ্মার পাড়ে পাবনা জেলার রূপপুরে চলছে ব্যাপক মহাকর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জোর দেয়া হচ্ছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোই চুল্লির নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রূপপুরের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন হয়েছে রোববার। কর্তৃপক্ষ বলছে, VVER টাইপ রিঅ্যাক্টরে থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যেটা IAEA গাইডলাইন মেনে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এই প্রজেক্টের বাস্তবায়ন হচ্ছে এবং বিভিন্ন যে স্তরের এবং সর্বাধিক সতর্কতা নেওয়ার যে প্রস্তুতিগুলো আছে সবগুলো ব্যবস্থা নিয়ে এই প্রজেক্টের কাজ চলছে। বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহার নিশ্চিতে কাজ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। নিরাপত্তা বিষয়ে তদারকি করতে IAEA পরামর্শক দল আসবে বাংলাদেশে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সক্ষমতা, কেন্দ্রের সুরক্ষা, স্থাপনা নিরাপত্তা ব্যবস্থাপনা, দুর্যোগের জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সামগ্রিক অবকাঠামো পর্যালোচনা করবেন তারা। স্ট্রাকচারগুলি সেফটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলি ফলো করে যে আমাদের এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেই জিনিসগুলিকে তারা ওভারসি করবে। এর পাশাপাশি আমাদের এর আগে কিন্তু 2011 সাল থেকে আমাদের অনেকগুলি মিশন হচ্ছে, সমস্ত মিশনের রিপোর্টগুলি পজিটিভ। আইএর ডিজি মহোদয় এবং আইএর যে বিভিন্ন সেফটি ডিপার্টমেন্টের লোকগুলি আছে ওনারা যথেষ্ট পরিমাণ খুব অ্যাপ্রিসিয়েট করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে দ্বিতীয় ইউনিট থেকে সমপরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখায় সেতুর পূর্ব পাড় থেকে সল্লা পর্যন্ত 14 কিলোমিটার সড়কে উত্তরবঙ্গমুখী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ রংপুর সড়কের হাটিকুমড়ো ব্রিজ এলাকায় রাস্তা খারাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, রাস্তার কারণে যেহেতু যানজট হচ্ছে, সেক্ষেত্রে সড়ক মেরামতের কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এখন সেখানকার পরিস্থিতি জানাবেন। আসলে যে যানজটের সৃষ্টি হয়েছে, যে টাঙ্গাইলের যে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত, কালিহাতী উপজেলায় এলেঙ্গা পর্যন্ত এই 14 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু উত্তরবঙ্গমুখী যানজট। আর এই যানজটের উৎসস্থল কিন্তু টাঙ্গাইলে নয়, এটা হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের নলকা ব্রিজ এলাকায় নলকা ব্রিজের খারাপ অবস্থা এবং চালক যারা বলছে তারা সেখানে ব্রিজের একটা অংশ ভেঙেছে এমনটি তারা বলছে। সেই কারণে সেইখানকার যানবাহন যখন ধীরগতিতে হয়, সেই যানবাহন যখন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় টোল আদায় পর্যন্ত চলে আসে, তখন কিন্তু টোল আদায়টা ব্রিজের নিরাপত্তার স্বার্থেই কিন্তু বন্ধ রাখা হয়। আজও এমনটি ঘটেছে, রাত থেকে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখতে হয়েছিল বাধ্য হয়ে, যে কারণে কিন্তু মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। সকালবেলা কিন্তু যানজটটি যেরকম আমরা বলছিলাম যে 8 কিলোমিটার সল্লা পর্যন্ত, সেটা কিন্তু এখন 14 কিলোমিটার এলেঙ্গা পর্যন্ত চলে গেছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, আমার পিছনে যে গাড়ির দীর্ঘ সারি, এই সারিটি সেতু এলাকা থেকে এখন এলেঙ্গা পর্যন্ত চলে গেছে। এই বিষয়ে আমি কথা বলেছি টাঙ্গাইলের যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা আছে সেখানকার কন্ট্রোল রুমের সাথে। তারা যেটা বলছে যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে হাটিকুমরুল মোড়ে সেখানে রাস্তা খারাপ রয়েছে, সেখানে 4 লেনের প্রকল্পের কাজ চলেছে। সেই কাজগুলি চলার কারণে সেখানে যানবাহনের ধীর গতি থাকা এবং ধীর গতির কারণে সেটা আস্তে আস্তে যখন যানজটে রূপান্তরিত হয়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে চলে এসেছে এবং এটা এখন এই 14 কিলোমিটার এলাকা জুড়ে যানজট রয়েছে। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম গতকালকে এই এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত যে 4 লেন প্রকল্প রয়েছে তার যে
প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমানের সাথে। তার কাছে জানতে চেয়েছিলাম যে এই অবস্থার কতদিন উন্নতি হবে। তিনি যেটা বলেছে যে 2019 সালে কাজ শুরু হলেও করোনার কারণে কিন্তু এই মহাসড়ক অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের কাজটি অনেকটাই ধীরগতি ছিল, যদিও কাজের গতি এখন বেড়েছে। এবং তিনি যেটা আশ্বস্ত করেছেন যে হাটিকুমরুল যে মোড় রয়েছে এবং নলকার যে ব্রিজ রয়েছে এই দুটির কাজ খুব দ্রুতই এগিয়ে চলেছে। মোট প্রকল্পের বন্ধ রয়েছে মামুন, যেহেতু টোল আদায় বন্ধ রয়েছে, তারা কি বলছে কতক্ষণ এটি বন্ধ থাকতে পারে, চালু করবে কখন? এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তথ্য এই পাশে নেই। কারণ হচ্ছে যে যখন বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে গাড়ি টানতে পারবে এবং সেতুর উপরে যেসব গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলি যখন পার হতে পারবে তারপরেই কিন্তু নতুন গাড়ি ব্রিজে উঠতে পারবে এবং তখন কিন্তু টোল আদায় করতে হবে। টোল আদায়ের জন্য কিন্তু পূর্ব পারের যেসব কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। কিন্তু গাড়ি যেহেতু নড়ছে না, নতুন করে গাড়ি টোল প্লাজার ভিতরে ঢুকতে পারছে না, সেই ক্ষেত্রে তারা টোল নিতে পারছে না। তবে আসার কথা হচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ভিতরে নলকা ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হবে, এমনটি কিন্তু প্রকল্প পরিচালক জানিয়েছে এবং তখন কিন্তু এই মহাসড়কের যানজটটা কমে আসবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই হচ্ছে মূলত যানজটের সর্বশেষ। সহকর্মী মামুনুর রহমান। কিশোরগঞ্জে ইউরিয়া সারের প্রতি বস্তায় নির্ধারিত মূল্যের চেয়ে 200 টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকরা বলছে গোডাউনে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে ডিলাররা। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত চালানোর কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রমাণ পেলে শাস্তি সহ ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি প্রশাসনের। কিশোরগঞ্জে 800 টাকা বস্তার ইউরিয়া সার বিক্রি হচ্ছে 1000 টাকায়। আমন মৌসুমে হঠাৎ সারের দাম বাড়ায় বিপাকে কৃষক। সরকার ভর্তুকি দিয়ে সারের দাম 800 টাকা নির্ধারণ করলেও এর সুফল পাচ্ছেন না তারা। 1000 টাকা বস্তা আমরা সার আনি, আমরা জমিনও দিতেছি, এরপর ওষুধ আমরা 5 বার হলে ওষুধ দিতেছি জমিনও, বুঝলেন। আমরা এমন লসের মাধ্যমে আছি, উচ্চ দাম দিয়ে কিনতে হয়, এই জন্য আমরা জমি চাষ করে পুষে না। অভিযোগ রয়েছে বিসিআইসি ডিলাররা দাম বেশি রাখেন বলে খুচরা বিক্রেতারাও বেশি দামে সার বিক্রি করছেন। ডিলারের কাছ থেকে একটু বেশি দামে আনতে হয়, আনতে থেকে আমরা একটু দাম বেশি বেচতে হয়, এরপর আমরা তো ইত্যাদি খরচ হচ্ছে, আমরা সার চলেও কম। এসব অভিযোগের বিষয় বিসিআইসির কোনো ডিলার কথা বলতে রাজি হননি। জেলায় পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে জানিয়ে কৃষি অফিস বলছে আমন চাষিদের সারের সংকট হবে না। 800 টাকার চেয়ে বেশি বিক্রি হয় বলে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি। যদি নির্ধারিত মূল্যে বিক্রি না হয় তাহলে আমরা মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবো এবং জেল জরিমানার আওতা তাদেরকে আনবো। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব। কিশোরগঞ্জে বিসিআইসি অনুমোদিত 155 জন ডিলার এরই মধ্যে 3868 মেট্রিক টন সার বরাদ্দ পেয়েছেন বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁ শহরের যানজট নিরসনে শহরবাসীর দীর্ঘদিনের দাবির মুখে 4 লেন সড়ক নির্মাণ প্রক্রিয়া শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে সান্তাহার ঢাকা মোড় থেকে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হবে। প্রস্তাবিত এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। বাস্তবায়ন হলে দুর্ভোগ কমবে শহরবাসীর। মহকুমা থেকে জেলা শহর হয়েছে 3 যুগ আগে। এ সময়ে নওগাঁ শহরে মানুষের বসবাস ও যানবাহন বাড়লেও বাড়েনি রাস্তাঘাট, নাগরিক সুবিধা। এতে প্রতিদিনই দুর্ভোগের শিকার শহরবাসী। জেলার 4 সংসদ সদস্যের আবেদনে শহরের প্রধান সড়কটি উন্নীতকরণ প্রক্রিয়া শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে সান্তাহারের ঢাকা মোড় থেকে শহরের লিটন ব্রিজ, বাটার মোড়, মুক্তির মোড়, কাজীর মোড় হয়ে চৌমাশিয়া পর্যন্ত 16.5 কিলোমিটার রাস্তা প্রশস্ত হবে 100 মিটার। এমন উদ্যোগে খুশি শহরবাসী। যেহেতু যানজটটা নওগাঁ শহরে একটা ভয়াবহ আকার ধারণ করেছে, এখানে 4 লেন রাস্তাটা হওয়াটা খুবই জরুরি। আমাদের যে 4 লেনের যে রাস্তায় উন্নতিকরণ হচ্ছে, এই রাস্তা অতীব জরুরি এবং এটি হলে নওগাঁবাসী সকল যানজট থেকে মুক্ত হবে। এ প্রকল্পে থাকছে 4টি ফুট ওভারব্রিজ, 10টি মিনি বাস স্ট্যান্ড, 14টি কালভার্ট। ব্যয় ধরা হয়েছে 936 কোটি টাকা। একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডি এটা চলতেছে, তো এটার বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি শীঘ্রই পাব এবং সেই সিদ্ধান্তের আলোকে আমরা এই প্রকল্পটি পুনরায় দাখিল করে উন্নয়নের জন্য আমরা এটা রেডি করব আর কি। বিশিষ্টজনরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে আধুনিক শহরের রূপ নেবে নওগাঁ। এজন্য শহরকেও ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান করা জরুরি। সঙ্গে সঙ্গে অন্যান্য রাস্তাঘাটগুলো হওয়া দরকার, ড্রেনেজ ব্যবস্থাটা হওয়া দরকার, আমাদের বাজার, আমাদের হাসপাতাল, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই যে সংযোগ রাস্তাগুলো, এইটাও যথোপযুক্তভাবে অতি জরুরি ভিত্তিতে হওয়া দরকার।
মেগা এই প্রকল্পটি বাস্তবায়ন হলে 2027 সালেই ফুটপাত ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ যানজটমুক্ত আধুনিক শহর পাবেন নওগাঁবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আলোকচিত্রে বঙ্গবন্ধু নামে মুজিব কর্নার প্রতিষ্ঠায় নান্দনিক হয়ে উঠেছে রংপুর পুলিশ সুপার কার্যালয়। মুজিব কর্নারে গিয়ে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। জেলা পুলিশ সুপার জানান, প্রতি বছর নতুন নতুন ছবি সংযুক্ত করে কর্নারটি আরো সমৃদ্ধ করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করলেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, তার লেখা চিঠি সহ নানা ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র। ভবনটির দেয়ালের একদিকে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী, রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ নানা ছবি। অন্যদিকে রাখা হয়েছে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা। থরে থরে সাজানো আছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বই। বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক অজানা তথ্য এবং দেশের ইতিহাস সম্পর্কে জানতে প্রতিদিনই ভিড় করছেন আগ্রহীরা। এখানে ছবিগুলো দেখে অনেক ভালো লাগছে এবং ছবিগুলো দেখে মনে হচ্ছে বঙ্গবন্ধু আমাদের চোখের সামনেই ভাসছে। ঘটনাবলী লিখে দেওয়া হয়েছে এবং সাল তারিখ লেখা হয়েছে এবং এটা আমাদের অনেক দীর্ঘ সময় ধরে আমাদের মনে থাকবে। যার জন্য আমরা এই সুন্দর একটা বাংলাদেশে আমরা বসবাস করছি, তার সম্বন্ধে এখানে আমরা জানতে পারতেছি, তার আলোকচিত্রের মাধ্যমে আমরা তাকে দেখতে পাচ্ছি। আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবার কাছ থেকে শুনেই বড় হয়েছি, এখন আমার ভালো লাগে বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা কর্নার দেখলে, সাইড দেখলে। জেলা পুলিশ সুপার জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশাত্মবোধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে মুজিব কর্নার তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু বিশ্বের দরবারে বাংলাদেশকে বিভিন্নভাবে নিয়ে গিয়েছেন, বিশ্বর রাজনীতিতে বঙ্গবন্ধু, এই সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এটিকে আমরা ইতিহাস সমৃদ্ধ করার চেষ্টা করেছি এবং পাশাপাশি নান্দনিকতাও কিছুটা আনয়নের আমরা চেষ্টা করেছি। 2020 সালের মার্চে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নারটি উদ্বোধন করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ পশ্চিমে কংসবার্গ এলাকায় তীর-ধনুক নিয়ে হামলায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 2 জন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে একটি সুপার মার্কেটে এই হামলা হয়। হামলাকারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে একজন হামলাকারী এর সাথে জড়িত বলে জানায় তারা। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সলবার্গ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলার সময় অনেককেই সুপার মার্কেট থেকে ভীত অবস্থায় ছুটতে দেখা যায়। এদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। পুলিশের কাছে হামলার বিষয়ে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে বিবিসি। নরওয়েতে এই ধরনের হামলার ঘটনা বিরল। বিশ্বে করোনায় একদিনে 7,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত 4,36,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 48,88,000। আক্রান্তের সংখ্যা প্রায় 24 কোটি। বিশ্বে একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে 1800-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 98,000-এর বেশি। প্রাণহানির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে রাশিয়া। 24 ঘন্টায় দেশটিতে 984 জনের মৃত্যু হয়েছে, যা সংক্রমণ শুরুর পর দেশটিতে একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে রাশিয়ায় সংক্রমণ বেড়েছে 13%, আর মৃত্যু বেড়েছে 8%। বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 42,776 জন করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। জার্মানিতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে দেশটিতে 47% বেড়েছে প্রাণহানি আর 28% বেড়েছে সংক্রমণ। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে উহানের কয়েক লাখ মানুষের রক্ত পরীক্ষা করবে চীন। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে CNN। করোনার উৎস অনুসন্ধানের স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এর 2 মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এরপর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুটতে থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব।
তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকে দাবি করে আসছে বেইজিং। এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনেও বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে। এরপরও করোনা মহামারীতে চীনের সম্পৃক্ততার অভিযোগ অব্যাহত রয়েছে। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তবে তা খারিজ করে চীন। এদিকে নিজেদের নির্দোষ প্রমাণে বদ্ধপরিকর বেইজিং। সে প্রচেষ্টায় উহানের 2 লাখ মানুষের রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন। কর্তৃপক্ষের আশা, এই গবেষণায় করোনার প্রথম সংক্রমণ ও বিস্তার সম্পর্কে সুনিশ্চিত তথ্য মিলবে, আর এতে অনেকটাই সহজ হবে করোনার উৎস অনুসন্ধান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিনেমায় দূর গ্যালাক্সি পাড়ি দেবার পর এবার বাস্তবে মহাকাশ ভ্রমণ করলেন হলিউড তারকা উইলিয়াম শার্টনার। স্টার ট্রেক টিভির সিরিজের ক্যাপ্টেন কার্ক খ্যাত এ অভিনেতা বুধবার ব্লু অরিজিনের রকেটে পৌঁছেন মহাকাশে। 10 মিনিটের সংক্ষিপ্ত সফর শেষে ফেরেন মাটিতে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বয়স্ক মহাকাশ যাত্রী হিসেবেও রেকর্ডে নাম তুললেন 90 বছর বয়সী শার্টনার। 60-এর দশকের জনপ্রিয় টিভি সিরিজ স্টার ট্রেকে মহাকাশযান ইউএসএস এন্টারপ্রাইজের ক্যাপ্টেন জেমস টি কার্কের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান উইলিয়াম শার্টনার। এবার বাস্তবেও মহাকাশে পাড়ি জমালেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ভ্যান হর্নের স্পেসপোর্ট থেকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে বুধবার যাত্রা করেন শার্টনার। কানাডার এই অভিনেতার সফরসঙ্গী হন ব্লু অরিজিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট অড্রে প্রাওয়ার্স সহ 3 জন। উড্ডয়নের পর রকেটটি পৃথিবী থেকে 106 কিলোমিটার উচ্চতায় কারমান লাইন অতিক্রম করে মহাশূন্যে প্রবেশ করে। যাত্রার 10 মিনিট পর নিরাপদে পৃথিবীতে ফিরে আসে স্বয়ংক্রিয় ক্যাপসুলটি। মাটিতে অবতরণের পর শার্টনারকে স্বাগত জানান জেফ বেজোস। এ সময় মহাকাশের অভিজ্ঞতা অবিশ্বাস্য বলে মন্তব্য করেন শার্টনার। আমি আমার এই অভিজ্ঞতা ভাষায় বোঝাতে পারবো না। আমার যে কি ভালো লাগছে, জীবনের সবচেয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা এটি। মঙ্গলবার এই মহাকাশ যাত্রার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা একদিন পিছিয়ে দেয় ব্লু অরিজিন। এর আগে 20 জুলাই ব্লু অরিজিনের একটি রকেটে ভাই মার্ক বেজোসকে নিয়ে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে আসেন জেফ বেজোস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আগে আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ বাংলাদেশে। টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। শ্রীলঙ্কা ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স হয়নি লিটন, নাইম, মুশফিকদের। বিশ্বকাপ শুরুর আগে ছন্দে ফেরার শেষ সুযোগ টপ অর্ডারের। মাহমুদুল্লাহ অনুশীলন করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে আছে শঙ্কা। লঙ্কানদের সাথে বিশ্রামে থাকা মুস্তাফিজ নামতে পারেন এই ম্যাচে। আইরিশদের সাথে খেলেই রাতে ওমানে ফিরবে টিম টাইগার্স। সেখানে প্রথম রাউন্ডের 3 ম্যাচ 17 অক্টোবর প্রথম লড়াই স্কটল্যান্ডের বিপক্ষে। আইপিএলের শেষ ওভারের রোমাঞ্চে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছে 3 উইকেটে। এদিন তুলনামূলক খুরুচে বোলিংয়ে 28 রান দিয়ে উইকেট শূন্য সাকিব। ধাওয়ানের স্ট্যাম্পিং মিসে তার যে আক্ষেপ ছিল সেটা দুর্দান্ত ক্যাচে কিছুটা পুষিয়ে নেন টাইগার তারকা। কলকাতা নিয়ন্ত্রিত বোলিংয়ে 135 রানে আটকে যায় দিল্লি। জবাবে শুভমান গিলের 46 আর ভিক্টেশ আয়ারের 55 রানে জয়ের পথে থাকা কলকাতা। তবে দ্রুত উইকেট হারিয়ে ছন্দপতনের পর সহজ ম্যাচ কঠিন হয়ে যায়। ফিনিশিংয়ের সুযোগ পেয়ে ব্যর্থ সাকিব 2 বল খেলে শূন্যতে আউট হয়েছেন। শঙ্কার মুহূর্তে ছক্কা হাঁকিয়ে 1 বল আগে ম্যাচ জিতিয়েছেন রাহুল ত্রিপাঠী। শুক্রবার শিরোপা লড়াইয়ে কলকাতা প্রতিপক্ষ চেন্নাই। ক্রিকেটে ডিআরএস আসার পর দলগুলোর মধ্যে সাম্যতা এসেছে। আম্পায়ারের সিদ্ধান্ত মনপুত না হলে ডিসিশন রিভিউয়ের মাধ্যমে প্রযুক্তির সাহায্য নেওয়া যায়। টি-20 বিশ্বকাপে এবারই প্রথম ডিআরএস এর ব্যবহার হবে। অতীত বলছে টাইগাররা এখনও এই প্রযুক্তির সুবিধা পুরোপুরি নিতে পারেনি। বিষয়টা নিয়ে দুশ্চিন্তা আছে সাবেক ক্রিকেটার ও কোচদের।
গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তের হেরফের বদলে দেয় ম্যাচের গতি। ডিসিশন রিভিউ সিস্টেম সেখানে বড় প্রভাবক। এই প্রযুক্তি এখন ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-20 বিশ্বকাপে ডিআরএস ব্যবহার হবে এই প্রথম। সেটা সময়ের চাহিদা, আবার অনেকের জন্য চিন্তার কারণ। এই যেমন বাংলাদেশ ডিআরএস নিয়ে বরাবরই থাকে দ্বিধাদ্বন্দ্বে। ফরম্যাট যাই হোক, ডিআরএস ব্যবহারে বাংলাদেশের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। ব্যাটার কিংবা বোলার যে কোনো পক্ষ থেকেই ভুল রিভিউ নেওয়ার উদাহরণ নেহায়েত কম নয়। তার মাসুল দিয়ে ম্যাচ হাতছাড়াও হয়েছে অনেকবার। আসছে টি-20 বিশ্বকাপে ডিআরএস এর প্রভাব থাকতে পারে ব্যাপক। টাইগাররা কি সেখানে লাভবান হবে নাকি আক্ষেপে পুগবে? এইখানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে অধিনায়ক মাহমুদুল্লাহকে, পাশে দাঁড়াতে হবে সতীর্থদের। ফিল্ডিং পজিশন যখন থাকে তখন উইকেট কিপার ভালো ডিসিশন নিতে পারবে। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যান নিজেও বুঝে অনেক সময় যে ব্যাটে লাগছে কিনা লাগতে পারবে। আর ব্যাটসম্যানের ক্ষেত্রে অবশ্যই ব্যাটসম্যান নিজেও বুঝে অনেক সময় যে ব্যাটে লাগছে কিনা, লাগার সাথে সাথে আমরা ডিআরএস নিয়ে নিয়েছি। যেহেতু সময় আছে, আমি জিজ্ঞেস করবো না আমার পার্টনারকে। সো ব্যাটে না লাগলে অবশ্যই আমি পার্টনারের সাথে কনসাল্ট করে আমি ডিআরএস এর ইয়েটা নিতে পারি। আসার কথা ছোট সংস্করণের শেষ দুটি সিরিজে বেশ কিছু রিভিউয়ে সফল টাইগাররা। 22 গজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণত ক্রিকেটার আছেন দলে। অনেক দেশের অনেক ক্যাপ্টেনের মধ্যে এরকম অ্যাশেজ হেরে গেছে অস্ট্রেলিয়া। সো এরকম হতেই পারে। এটা পারসেপশনের উপর নিতে হয়। আপনি খুব ফ্র্যাকশন কম সেকেন্ড থাকে এখানে, এটার মধ্যে ডিসিশন নিতে হয়। সো ভুল হতেই পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার আর সাম গুড ডিসিশনস অলসো টেকেন বাই বাংলাদেশিস ক্যাপ্টেন্স বা ওয়ার্ল্ড ওয়াইড। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ ইস্যু, ওয়ার্ল্ড কাপে ভালো ক্রিকেট খেলাটা হলো মেইন লক্ষ্য। এই ডিআরএস আর এটা হবে সেকেন্ডারি। ডিআরএস আম্পায়ার ক্রিকেটার দুপক্ষের জন্যই আশীর্বাদ, আবার প্রচন্ড চাপের। অভিজ্ঞতাই সেখানে সাফল্যের মূল মন্ত্র। পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারও যে এখানে গুরুত্বপূর্ণ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবুধাবিতে শ্রীলঙ্কার সাথে প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স নিয়ে হতাশ নন মিনহাজুল আবেদিন নান্নু। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতির সুযোগ দেখছেন প্রধান নির্বাচক। লিটন নাইম মুশফিকের অফ ফর্মের মাঝে সৌম্যের রানে ফেরা স্বস্তির। মাহমুদুল্লাহ তাসকিনের ফিটনেস নিয়ে খুব একটা চিন্তিত নন নান্নু। বিশ্বকাপ শুরুর আগে ভিন্ন অভিজ্ঞতা। প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে হতাশা। ওপেনিংয়ে ঘাটতি থেকে গেছে। মুশফিকের ব্যাট প্যাচ কাটেনি, তবে সৌম্যর রানে ফেরায় স্বস্তি টাইগার শিবিরে। যদিও লঙ্কানদের বিপক্ষে হারে খুব একটা বিচলিত নয় ম্যানেজমেন্ট। খুব ভালো সুযোগ পেয়েছে, ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলি ম্যাচ খেলছে। সচরাচর কিন্তু এতগুলি ম্যাচ পাওয়া যায় না প্রস্তুতি ম্যাচ হিসাবে। তো নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার জন্য একটা ভালো সুযোগ এসছে এবং 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো শিকার। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলি যেভাবে দেখছি, এই উইকেটগুলিতে আমি আশা করছি আমাদের ওপেনাররা নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করে খেলতে পারবে। সৌম্য রান করছে, এটা আমাদের জন্য ভালো। যারা আমাদের 15 জন গিয়েছে ওখানে, ওদের পুরো পারফরমেন্সে অ্যানালাইজ করা হচ্ছে এবং সবাইকে প্রস্তুত করা হচ্ছে। বিশ্বকাপের আগে দলে ইনজুরি সংখ্যা উকি দিচ্ছে। ওমান ও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে থেকেছেন মাহমুদুল্লাহ। তাসকিনের ইনজুরিও চিন্তা বাড়াচ্ছে, তবে অভয় দিচ্ছেন প্রধান নির্বাচক। বাছাই পর্বের আগে পুরো ফিট দলের প্রত্যাশা তাঁর। এখন পর্যন্ত কোনো মেজর ইনজুরি আমাদের কাছে রিপোর্ট নেই। তো একটু হালকা এদিক ওদিক আছে, এটাতে ইনশাল্লাহ আশা করছি যে 15 তারিখের মধ্যে সবাই সুস্থ হবে। 17 অক্টোবর বাংলাদেশের স্কটল্যান্ড বাধা। মুস্তাফিজ দলের সাথে যোগ দিয়েছেন, তবে সাকিব আইপিএলে কেকেআরকে দিচ্ছেন সার্ভিস। দল ফাইনালে খেললে টাইগারদের প্রথম ম্যাচে সাকিবকে নিয়ে শঙ্কা থাকছে। পুরোপুরি ক্রিকেট অপারেশনই দেখছি, এটা এই মুহূর্তে এখানে বলা মুশকিল। তো আমরা অবশ্যই আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে আমরা ওকে পাবো আশা করি। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে নামার লক্ষ্য টিম টাইগার্সের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিইউতে ভর্তি হওয়া মোশাররফ রুবেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ব্রেনের সিটি স্ক্যান করানো হয়েছে এই ক্রিকেটারের। সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ব্রেন টিউমারের কারণে গেল কয়েক মাস ধরে কেমোথেরাপি চলছিল রুবেলের। এতে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি। বর্তমানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে ভর্তি 39 বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে খেলেছেন রুবেল, তবে ঘরোয়া লিগে ছিলেন দারুণ সফল। প্রথম শ্রেণীর ক্রিকেটে 112 ম্যাচে তার শিকার 392 উইকেট। ব্যাট হাতে 2 সেঞ্চুরি ও 16 ফিফটিতে 3000-এর ওপর রান করেছেন রুবেল।
সাফ চ্যাম্পিয়নশিপে আশা জাগিয়েও স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। ম্যাচ শেষে তাই আক্ষেপ, হতাশা লাল সবুজ ডেরায়। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন অস্কার ব্লুজন। পেনাল্টির সিদ্ধান্তে পাশে গোলকিপার জিকোর, লাল কার্ডকেও বাড়াবাড়ি বলছেন বাংলাদেশ কোচ। লক্ষ্য পূরণে চেষ্টার কমতি ছিল না। নায়ক হতে পারতেন আনিসুর রহমান জিকো। নেপালের আক্রমণ বারে বারে আটকেছে জিকোর বিশ্বস্ত হাতে, রক্ষণের সমর্থন ছিল তার পাশে। হঠাৎই যেন মুদ্রার ওপিঠ দেখে নিলেন। কেন অমন ভুল জিকোর, যার চড়া মাশুল দিতে হলো বাংলাকে? সরাসরি লাল কার্ডে যেন ভেস্তে গেল সব পরিকল্পনা। ওটাই কি তাহলে ম্যাচের টার্নিং পয়েন্ট? জিকোর লাল কার্ডের সিদ্ধান্ত বাড়াবাড়ি। সে ডি বক্স থেকে বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ইচ্ছা করে হাত দিয়ে বল ঠেকায়নি। ওটা লাল কার্ড হয় না। এরপরই ম্যাচের চিত্র বদলেছে। ওসব এড়িয়ে উজবেকিস্তান রেফারির পেনাল্টির সিদ্ধান্ত সবার আগে। শেষ মুহূর্তে এসে এমন পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত, যা পোড়াবে বহুদিন। 87 মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ইতিহাস গড়া হলো না। পেনাল্টির সিদ্ধান্তটা সঠিক নয়। রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে। হয়তো ওরা চায়নি বাংলাদেশ ফাইনালে খেলুক। একটা অদৃশ্য শক্তি চায় না বাংলাদেশের ফুটবলের উন্নতি হোক। এফসি কাপেও আমরা এটা খেয়াল করেছি। পরিশ্রম করছি, পরিশ্রমের ফল আসলে পাইনের জন্য সবাই কষ্ট পাচ্ছে, মানে কান্নাকাটি করতেছে, মানে খুব খারাপ লাগতেছে। কিন্তু ফলটা যদি ফেয়ার হতো তাহলে সমস্যা হতো না, কিন্তু ফলটা আসলে ফেয়ার ছিল না, যার কারণে বেশি কষ্ট পেয়েছি। 16 বছরের অপেক্ষা আরো দীর্ঘ হলো। নেপালের কাছে আটকে সাফ মিশন তাই ব্যর্থতার পাল্লাই ভারী করল লাল সবুজের জন্য। যদিও ব্রুজেনের অধীনে পরিবর্তনের হাওয়া যে লেগেছে, তার ধারণা পরিষ্কার। এবং আরো একবার বাংলাদেশের আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে কাল আর্জেন্টিনার চ্যালেঞ্জ পেরু। ম্যাচ শুরু ভোর 5:30টায়। ঘণ্টাখানেক পরই ব্রাজিলের অতিথি হবে উরুগুয়ে। বাছাই পর্বে এখনও অপরাজিত আর্জেন্টিনা পেরুর সাথে 3 পয়েন্ট পেলে কাতার যাত্রা আরও সহজ হবে আলবি সেলেস্টের। এ ম্যাচেও আলো থাকবে মেসির ওপর। বিশ্রামে থাকতে পারে মিডফিল্ডার পারেদেস ও লো সেলসো। দুদলের শেষ 5 দেখায় 2 জয় 3 ড্র স্কালোনির শিষ্যদের। তারপরও প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছে না কোচ। অন্যদিকে গত ম্যাচে ড্র করেও টেবিলে 1-এ ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে জিতে আবারও জয়ের ধারায় ফিরতে প্রস্তুত সেলেসাওরা। তবে লম্বা হয়েছে ইনজুরির তালিকা। ক্যাসেমিরোর সাথে যুক্ত হয়েছে মিলিতাওয়ের চোট। আক্রমণে ভরসা নেইমার, পাকুয়েতা ও রাফিনিয়া। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।